বিয়ের বয়স মাত্র 18 মাস, কিন্তু স্বামীর সঙ্গে একসঙ্গে থাকা যাচ্ছে না, তাই বিয়ে ভেঙে খোরপোশ দাবি স্ত্রীর। যেটা চিরাচরিত আমাদের সমাজে দেখা যায় সেরকমই একটা ঘটনা আবারও ঘটেছে। হ্যাঁ, খোরপোশ তিনি পেতেই পারেন, কিন্তু সেই অ্যামাউন্টের পরিমাণটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কত টাকা চেয়েছেন জানেন ওই মহিলা? 12 কোটি টাকা খোরপোশ, আর সঙ্গে একটা দামি গাড়ি চেয়ে বসেছেন। আর তাতেই সুপ্রিম কোর্টে জুটল ধমক। দেশের শীর্ষ আদালত যা বলেছে তা নজিরবিহীন। সুপ্রিম কোর্টের কথা নিজে রোজগার করুন, আপনি তো শিক্ষিত। এবার এই কেস নিয়ে আপনাদের বিস্তারিত বলি। মুম্বাইয়ের দম্পতি, বিয়ে হয়েছে 18 মাস, কিন্তু বনিবনার অভাবে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তারা। এরপরই মোটা অঙ্কের খোরপোশ চান স্ত্রী, সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলাও করেন তিনি। আর মহিলার দাবি শুনে অবাক হয়ে যান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পরিষ্কার কথা, আপনি MBA শিক্ষিত, চাকরি করুন। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাইয়ের বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, আপনি কি চান? ওই মহিলা জানান 12 কোটি টাকা, মুম্বাইয়ে একটি ফ্ল্যাট এবং একটি দামি গাড়ি। তার কথা শুনে প্রধান বিচারপতি সরাসরি মন্তব্য করেই বসেন, আপনি MBA শিক্ষিত, চাকরি করুন। আদালতে পেশ করা নথির ভিত্তিতে মামলাকারীর পরিচয় জেনে সুপ্রিম কোর্ট বলে, আপনি একজন IT পেশাদার, MBA করেছেন, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে আপনার মতো শিক্ষিতাদের খুব চাহিদা আছে, আপনি নিজে কাজ করেন না কেন? বিচারপতির প্রশ্ন, আপনার এই বিবাহিত জীবন ছিল মাত্র 18 মাস, আর আপনি তার জন্য 12 কোটি টাকা ও দামি গাড়ি চাইছেন, অর্থাৎ মাসে প্রায় 1 কোটি টাকা। মামলাকারী পাল্টা দাবি করেন, তার দাবি স্বামী ধনী, তিনি ডিভোর্সের মামলা করেছেন। এমনকি ওই মহিলা স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলেও দাবি করেছেন সুপ্রিম কোর্টে। এই মামলায় মহিলার স্বামীর হয়ে সওয়াল করেন আইনজীবী মাধবী দিওয়ান। তিনি আদালতে বলেন, ওরও তো কাজ করা উচিত, সব কিছু এভাবে তো দাবি করা যায় না। শুনানি শেষে প্রধান বিচারপতি মামলাকারীকে মনে করিয়ে দেন, তিনি প্রাক্তন স্বামীর বাবার সম্পত্তির উপর কোনো দাবি করতে পারেন না। মহিলা যেহেতু নিজেই নিজের হয়ে সওয়াল করছিলেন, তাই তিনি বিচারপতিদের বলেন, আমার স্বামী ব্যাংকের ম্যানেজার ছিলেন, এখন দুটো ব্যবসাও চালান, আমি তো একটা সন্তান চাইছিলাম, কিন্তু উনি সেটা দিতে চাননি, উল্টে আমাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করেছেন। এরপর আদালত স্বামীর আয়কর বিবরণ খতিয়ে দেখে। আইনজীবীরা জানান, স্বামী চাকরি ছাড়ার পর তার আয় অনেকটাই কমেছে। শেষে প্রধান বিচারপতি মামলাকারীকে বলেন, আপনি ওই ফ্ল্যাট নিয়ে সন্তুষ্ট হন এবং একটি ভালো চাকরি খুঁজে নিন, নইলে ওই 4 কোটি টাকা নিয়ে পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু যে কোনো একটি IT সেন্টারে বা IT ক্ষেত্রে গিয়ে ভালো চাকরি করে নিন। এই মামলার রায় এখনও সংরক্ষিত রাখা হয়েছে। এর আগেও মোটা অঙ্কের খোরপোশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেখানেও যদিও দ্বিতীয় বিয়ের কেস ছিল, এক ব্যক্তির বছর 4 আগে প্রথম বিয়ে ভাঙে। আমেরিকায় তিনি IT কনসালটেন্সি চালাচ্ছিলেন। তার প্রথম স্ত্রীকে বিয়ে ভাঙার পর 500 কোটি টাকার খোরপোশ দিতে হয়েছিল। 2020 সালের নভেম্বরে ভেঙেছিল বিয়ে। এরপর পরের বছরই তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। সেই বিয়ের বয়সও ছিল কম, সেটাও ভেঙে যেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। 2021 সালের 31শে জুলাই হয় দ্বিতীয় বিয়ে। কয়েক মাস পরেই সেই বিয়ে শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় স্ত্রী স্থায়ী ভরণ পোষণের দাবি জানিয়ে বলেন, তাকেও প্রথম স্ত্রীর সমান খোরপোশ দিতে হবে। স্ত্রীর সেই দাবি শুনে ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট। বিচারপতি BV নাগারত্নম এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ দ্বিতীয় স্ত্রীর দাবি খারিজ করে দিয়েছিলেন। আদালত বলেছিল, দ্বিতীয় স্ত্রীর মামলা প্রথম স্ত্রীর ক্ষেত্রে অনেকটাই আলাদা, মানে দ্বিতীয় স্ত্রীর থেকে প্রথম স্ত্রীরটা অনেকটাই আলাদা। প্রথম ক্ষেত্রে বহু বছর ধরে বিবাহিত জীবনযাপন করেছেন ওই দম্পতি। বিচারপতি নাগারত্নম তার 73 পাতার রায় লিখেছিলেন, স্ত্রী যখন স্বামীর আয় সম্পত্তির উপর ভিত্তি করে খোরপোশ চায়, তাতে তার আপত্তি আছে। আদালত উল্লেখ করে যে ভরণ পোষণ দেওয়ার উদ্দেশ্য হলো ডিভোর্সের পর স্ত্রী যাতে অভাবে না দিন কাটান, তিনি যেন তার মর্যাদা বজায় রাখতে পারেন। ডিভিশন বেঞ্চ আরও উল্লেখ করেছে যে বিবাহিত অবস্থায় একজন স্ত্রী যেভাবে জীবনযাপন করতেন, তিনি যেন সেভাবেই বাকি জীবনটা কাটাতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। আদালত প্রশ্ন তুলেছে, বিচ্ছেদের পর কারো স্বামী যদি দুর্ভাগ্যবশত অভাবের মুখ দেখেন, তাহলেও কি স্ত্রী সম্পত্তি অনুযায়ী কম খোরপোশ দাবি করবে?
এই মামলায় সুপ্রিম কোর্ট দ্বিতীয় স্ত্রীকে 12 কোটির ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে, ওটাই উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে। আদালত স্পষ্ট বলেছে যে ভরণ পোষণের উদ্দেশ্য হলো সামাজিকতা এবং মর্যাদা রক্ষা করা। বহু ক্ষেত্রে খোরপোশ আদায় করতে একাধিক গুরুতর অভিযোগ তুলে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে আইনের অপব্যবহার করেন স্ত্রীরা, এমনটাও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত দেশের অন্যান্য আদালতগুলিকে সুপ্রিম কোর্টের এই 8টি মানদণ্ডের কথা মাথায় রেখেই বিবাহ বিচ্ছিন্না স্ত্রীর খোরপোশের পরিমাণ নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। যে 8টি মানদণ্ডের কথা সুপ্রিম কোর্ট বলেছে সেগুলো এবার আপনাদের সামনে এক্সপ্লেন করব। এক এক করে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই 8টি মানদণ্ড আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথম কোন মানদণ্ড দেখুন, স্বামী এবং স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা। স্বামী এবং স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে খোরপোশের বিষয়টি। দ্বিতীয় হলো ভবিষ্যতে স্ত্রী এবং সন্তানদের ন্যূনতম চাহিদা, মানে স্ত্রী এবং সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে কি কি চাহিদা রয়েছে, কি কি তাদের জন্য করতে হবে, যেরকম বাচ্চাদের পড়াশোনার খরচ, স্ত্রীকে তার নিজের লাইফস্টাইল চালাতে হবে সেই রকম খরচ, সব কিছু মাথায় রেখে সেই মানদণ্ড নির্ধারিত করতে হয়। দুটো। এবারে 3 নম্বর কি মানদণ্ড রয়েছে? 3 নম্বর মানদণ্ড হচ্ছে স্বামী এবং স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা। স্বামী এবং স্ত্রী তারা কতটা কোয়ালিফাইড, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, এইটা দেখা হয়। চতুর্থ হচ্ছে অভিযোগকারীর আয়ের উৎস এবং সম্পত্তির পরিমাণ। সাপোজ ধরুন কোনো মহিলা তিনি মাসে যেখানে চাকরি করেন বা যেই জায়গা থেকে উপার্জন করেন, ভালো পয়সা উপার্জন করেন, মাসে কয়েক লক্ষ টাকা তিনি উপার্জন করেন। এবারে সেই মহিলা যদি তার ডিভোর্সের পর স্বামীর থেকে একটা উদ্ভট পরিমাণ অ্যামাউন্ট খোরপোশ বা অ্যালিমনি হিসেবে চান, তাহলে সেটা কি যুক্তিসঙ্গত? এই কারণে এটাও একটা মানদণ্ড। এরপরে আসি 5 নম্বর মানদণ্ডে। 5 নম্বর মানদণ্ড কি বলা হচ্ছে? শ্বশুরবাড়িতে থাকার সময় স্ত্রীর জীবনযাত্রার মান, মানে শ্বশুরবাড়িতে যখন ছিলেন সেই সময় তার লাইফস্টাইল কেমন ছিল, খুব সাধারণ ছিল নাকি খুব হাইফাই ছিল, সেটাও দেখতে হয়। তার কারণ ধরুন শ্বশুরবাড়িতে খুব সাধারণ জীবনযাপন করতেন, এবার তারপর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দেখা গেল তিনি এমন একটা অ্যামাউন্ট চেয়ে বসলেন এবং নিজের লাইফস্টাইল বাড়ানোর জন্য এমন একটা চেয়ে বসলেন যেটা অস্বাভাবিক এবং বিচ্ছেদ হওয়া স্বামী তার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই সেটা দেখাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে 6 নম্বর যে মানদণ্ড সেটা দেখুন কি বলা হচ্ছে, সংসারের খেয়াল রাখতে কাউকে চাকরি ছাড়তে হয় কিনা। সংসারের খেয়াল রাখতে কাউকে যদি চাকরি ছাড়তে হয়, মানে এটা স্বাভাবিকভাবে মহিলাদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয়, তার কারণ বিয়ের পর সেই মহিলার সংসার জীবন রয়েছে, তারপর যখন সন্ততিরা জন্মায় তাদের দেখভাল করার দায়িত্ব বেসিক্যালি মহিলাদের উপরেই বর্তায়, এবং সেটা করতে গিয়ে তিনি যদি তার স্টেডি ইনকাম ছেড়ে আসেন বা চাকরি ছেড়ে আসেন, সেটাও কিন্তু আদালত মানদণ্ড হিসেবে দেখে, তাহলে সেই মতন তাকে একটা খোরপোশের ব্যবস্থা করাটাও আদালত গুরুত্ব দিয়ে দেখে। এরপরে 7 নম্বর হচ্ছে কর্মহীন স্ত্রীর আইনি লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ। এটা তো মোটামুটি বুঝেই গেছেন। এবং 8 নম্বর মানদণ্ড হচ্ছে স্বামীর আর্থিক সামর্থ্য, আয় এবং অন্যান্য খরচ, মানে যে ব্যক্তি মাসে আয় করেন ধরে নিন 100 টাকা, কথার কথা বলছি, এবং খোরপোশ দেওয়ার জন্য যদি সেই স্ত্রী, বিবাহ বিচ্ছিন্না স্ত্রী যদি 80 টাকা চেয়ে বসেন, তাহলে তো স্বামীর পক্ষে দেওয়া সেটা সম্ভব নয়। তো এই হচ্ছে গিয়ে 8টা মানদণ্ড, যে মানদণ্ডগুলো সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছে বা গাইডলাইন দিয়ে দিয়েছে। এ বিষয়ে আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।